নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ বিকাশ টকশোয়ের এই লাইভ অনুষ্ঠানে আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো প্রসবের পর মায়ের এবং সন্তানের যে কেয়ার নিতে হয় সেই বিষয়গুলি নিয়ে। কারণ সন্তান প্রসবের পর মায়ের যেমন যত্নের প্রয়োজন, একাধারে সেই মাকেই কিন্তু তার শিশুটিকে সমানে যত্ন করতে হয়। হয়তো পরিবারের বা বাইরের মানুষজনের সহায়তায় শিশুটির যত্ন ঠিকঠাক করে হলেও মায়ের যে যত্নের প্রয়োজন হয় সেটা অনেক সময় অবহেলায় থেকে যায়। তাই শিশু এবং মায়ের প্রপার যে যত্ন সেই বিষয়গুলি নিয়ে আজ আমরা কথা বলবো। আজ স্টুডিওয়ে আমার সাথে রয়েছে পূর্ণিমা। পূর্ণিমা আমাদের শান্তিনিকেতন যে ইনস্টিটিউট আছে, কবিগুরু নার্সিং ইনস্টিটিউট, সেখানে পড়াশোনা করছে, বিএসসি ৪র্থ বর্ষের ছাত্রী। পূর্ণিমার সাথে আজ আমরা কথা বলবো, জানবো প্রসবের পর মা এবং সন্তানের কতখানি যত্নের প্রয়োজন এবং কি কি ভাবে সেই যত্নগুলি নেওয়া হবে সেই বিষয়গুলি নিয়ে। পূর্ণিমাকে আমাদের স্টুডিওর সকলের তরফ থেকে জানাই স্বাগত। নমস্কার। তো এটা প্রসবের পর বলতে আমাদের নার্সিং এ যেটা পোস্টনেটাল কেয়ার বলা হয় সেটাকেই বলা হচ্ছে। যে কনসিভ থেকে যে ডেলিভারি পর্যন্ত ওখানে 3টে স্টেপ থাকে, মানে 3টে পিরিয়ড বলা হয়। সেখানে অ্যান্টিনেটাল পিরিয়ড বলা হয়, ইন্টারন্যাটাল আর ইন্ট্রাপার্টাম বলা হয়, আর পোস্টন্যাটাল আর পোস্টপার্টাম বলা হয়। অ্যান্টিনেটাল কখন বলা হয়? যখন ডেলিভারির আগের পর্যায়টাকে আমরা অ্যান্টিনেটাল বলছি, যখন ডেলিভারিটা হচ্ছে, প্রসেসটা হচ্ছে, তখন আমরা ইন্ট্রাপার্টাম আর ইন্টারনাটাল বলছি, আর ডেলিভারির পরের অবস্থাটাকে আমরা বলছি পোস্টন্যাটাল আর পোস্টপার্টাম। তো এরপরে যে কখন বিশ্রাম নেওয়া দরকার মায়ের, এই যে পর্যায়টাকে ডেলিভারির পর যে পুরো সময়টা বিশ্রাম নেওয়া দরকার সেটাকে আমরা পিউপেরিয়াম বলে থাকি। সেটা সাধারণত 6 সপ্তাহ বা 42 দিনকে বলা হয়। এই সময় কি হয়, মাদেরকে বলা হয় যে বেশি একটু বিশ্রাম নিতে, কোনো কাজ বেশি ভারী জিনিস ওঠানামা না করতে। তাহলে কি হয় যে তার ভিতরের যে অর্গানগুলো, যেগুলো বাচ্চাটা বেরিয়ে যাওয়ার পরে যে অর্গানগুলো আবার পুনরায় আগের অবস্থায় ফিরে পাবে, সেটা ভালো হয়। মানে 42 ডেজ দরকার আছে। মানে একজন শিশুর যেমন জন্ম হচ্ছে ঠিক সেরকম ভাবে তো একজন মায়েরও জন্ম হচ্ছে। তো সেই জায়গাটা মাথায় রাখতেই হবে যে প্রসবের পর অন্তত পক্ষে মা যেন 42 ডেজ রেস্টে থাকে। পরবর্তী প্রশ্ন করছি তোমাকে, প্রসবের পর রক্তপাত কতদিন পর্যন্ত হয়? হ্যাঁ, রক্তপাত বলতে আমাদের ভাষায় যেটাকে বলা হয় লোকিয়া। লোকিয়াটা 3 প্রকারের হয়। লোকিয়া রুব্রা হয়, লোকিয়া সিরোসা হয়, লোকিয়া আলবা হয়। লোকিয়া রুব্রাটা যেটা 3 থেকে 4 দিন পর্যন্ত ক্ষরণ হয়, যেটার কালার যেটা হয় সেটা রেড কালার হয়। তারপর লোকিয়া আসছে সিরোসা, যেটা 5 থেকে 9 দিন পর্যন্ত হয়, যেটার কালার ইয়েলোইশ হয়, ব্রাউনিশ হয়, বা কখনো কখনো পিঙ্ক দেখা যায়। আর তারপরে আছে লোকিয়া সিরোসা, যে লোকিয়া আলবা যেটা বলছি, যে শেষেরটা, যেটা 10 থেকে 15 দিন, এটার কালারটা হয় হোয়াইট পেল কালার। তো এইটা আমরা কালারের উপর দেখলাম। তারপরে যে অর্ডারটা সেটা হয় ফিসি স্মেল, একটু আস্তে টাইপের ভাব হয়। আর যেটা অ্যামাউন্ট হয় 5 থেকে 6 দিন 250 ml পর্যন্ত আমাদের সিক্রেশনটা হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোকে মায়েদেরকে বলতে হবে খেয়াল রাখার জন্য। যখনই এগুলোর কোনো অ্যাবনর্মালিটি দেখা যাবে তখনই আমাদেরকে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলতে হবে। আচ্ছা, সিজারিয়ান ডেলিভারির পর কোন যত্ন নিতে হয়? হ্যাঁ, শুধুমাত্র সিজারিয়ান ডেলিভারি নয়, আমাদের যে ভ্যাজাইনাল ডেলিভারি হয় সেখানে যদি আমাদের বার্থ ক্যানালটা ছোট থাকে, সেখানে আমাদেরকে এপিজিওটমি করতে হয়। এপিজিওটমি করার ফলে ওখানটা ছোট একটা কাট দিতে হয়, ওখানটা মানে স্টিচিংও করতে হয়। তো ওই জায়গাটাকে আমাদেরকে খুব ভালোভাবে কেয়ার নিতে হবে। তারপরে যে জেনিটাল এক্সটার্নাল জেনিটালিয়াটা আছে, সেই জায়গাগুলোকেও আমাদেরকে পার্টগুলোকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপরে সিজারিয়ানে আছে। সিজারিয়ানে যেহেতু 7টা লেয়ার কেটে আমাদের করা হচ্ছে ডেলিভারিটা, তারপরে সেখানে স্টিচ করা হচ্ছে। তো আমরা সাধারণত কি করে থাকি, বিটাডাইন সলিউশন দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করি, তারপরে অয়েনমেন্ট দেওয়া হয়, তারপরে গজ পিস থাকে, গজ পিসগুলো আমরা পরপর ভালোভাবে দিই, তারপরে ওটাকে আমরা যে লিউকো আছে, লিউকো দিয়ে ভালো করে সিকিউর করে রাখি। যাতে আমরা অনেক কেস পেয়েছি হসপিটালে যে ওই জায়গাগুলো আমরা ল্যাক অফ কেয়ারের ফলে ওই জায়গাগুলো ফুলে যায়, পুঁজ হয়ে যায়, বা তারপরে ওই জায়গাটা পুরো মানে হাঁ হয়ে যায়, যেটা বলে বাংলায় সেটাই, যে পুরো হাঁ হয়ে যায়। তখন কি ওখান থেকে ভিতরে ইনফেকশন প্রবেশ করে অনেক, মানে মায়ের সেপসিস থেকে একদম ডেথ পর্যন্ত হতে পারে। তো এইভাবে আমরা সেই জায়গাগুলোকে কেয়ার নিতে হবে।
আচ্ছা, আপনারা প্রত্যেকেই শুনছেন যে সন্তান জন্মের পর সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান ডেলিভারি হোক, আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি যে মায়ের কতটা যত্নের প্রয়োজন, সেই বিষয়টা আপনারা একটু শুনুন এবং সেই অনুযায়ী কিন্তু মা এবং সন্তানের কেয়ার করুন। কারণ এই যে বলছি যে পুঁজ হয়ে যেতে পারে এবং সেখান থেকে ইনফেকশন গোটা বডিতে ছড়িয়ে গিয়ে ডেথ পর্যন্ত হতে পারে, সেই বিষয়গুলি কিন্তু একটু খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন করছি, স্তনপান করানো কখন শুরু করা উচিত? হ্যাঁ, স্তনপান ব্রেস্ট ফিডিংটা কখন করানো উচিত আর কতদিন পর্যন্ত করানো উচিত দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কতক্ষণ মানে কবে থেকে শুরু করা উচিত, আফটার ডেলিভারির উইথিন 1 আওয়ারের মধ্যে আমাদেরকে স্তনপান করাতে হবে। আর কত দিন পর্যন্ত করাতে হবে সেটা হলো একদম 6 মাস, যেটাকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলবো। মায়েদের যদি কোনো কমপ্লিকেশনস না থেকে থাকে তাহলে কি করতে হবে, মায়েদেরকে বলতে হবে বাচ্চাদেরকে অন্য কোনো রকম বাইরে থেকে আমরা সাপ্লিমেন্ট দেবো না, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং এর উপরেই ওটা নির্ভর করবে। কারণ ব্রেস্ট মিল্ক অনেক টাইপের হয়, একটা আছে কোলোস্ট্রাম আছে, হাইন্ড মিল্ক আছে, ট্রানজিশনাল মিল্ক আছে, ফোর মিল্ক আছে, প্রিটার্ম, অনেক মিল্ক আছে, অনেক টাইপের মিল্কগুলো হয়। কিন্তু সব থেকে যে ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বাচ্চার পক্ষে খুব ভালো, সেটা হলো কোলোস্ট্রাম মিল্ক, যেটার মধ্যে ইমিউন ফ্যাক্টর আছে, গ্রোথ ফ্যাক্টর আছে, ভিটামিনস আছে। তো এই যে কোলোস্ট্রামটা বাচ্চা যদি স্কিপ না করে, সেটা তার রোগ প্রতিরোধে পরে অনেক সুবিধা ফেলে। তারপর যেটা আছে ব্রেস্ট মিল্কের বেনিফিটস কোনগুলো, এমনকি মানে মা বাচ্চাকে খাওয়াচ্ছে মানে বাচ্চারই উপকার হচ্ছে তা কিন্তু নয়, এর সাথে সাথে মায়েদেরও উপকার হচ্ছে। বাচ্চার কি উপকার হচ্ছে, যে নিউট্রিশন, আমরা জানলাম যে ব্রেস্ট মিল্কে অনেক কিছু থাকে, এছাড়াও যে কম্পোজিশন গুলো আছে, ফ্যাটস আছে, কার্বোহাইড্রেট আছে, এছাড়াও ভিটামিনস আছে, এই সমস্ত কিছু নিউট্রিশন সমস্ত কিছু সে ব্রেস্ট মিল্কের মাধ্যমে পেয়ে যাচ্ছে। তারপরে যে ডাইজেশনের যে ব্যাপারটা, বাচ্চার ইজি টু ডাইজেস্ট, কেন এখানে ল্যাক্টো অ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন এই যে দুটো জিনিস থাকার কারণে ইজি টু ডাইজেস্ট হয়। ইমিউন সিস্টেম বা ডিজিজ প্রিভেনশন, এই যে এখানে কোলোস্ট্রামের মধ্যে আইজিজি, আইজিএ, আইজিএম এই সমস্ত ইমিউন ফ্যাক্টর গুলো আছে, যেগুলো বাচ্চাকে পরবর্তীকালে রোগ প্রতিরোধে অনেক বেশি মানে রোগ প্রতিরোধ সে করতে পারে। এছাড়াও যে ইন্টেলেকচুয়াল গ্রোথ যেটা আছে, এই আইজি ইন্টেলেকচুয়াল গ্রোথ যেটা, সেটা পরবর্তীকালে সে যখন স্কুলে যে হয়ে যাবে তখন যদি আমরা তার আইকিউ টেস্ট করি তখন তার স্কোর অনেক ভালো দেখা যায়। এরপরে যে মায়ের বেনিফিটস এর মধ্যে আসছি, মা একটা এত বড় সার্জারির মধ্যে দিয়ে গেছে, তার ইজি টু রিকভার যেটা বলে, সেটা খুব তাড়াতাড়ি সে রিকভার করে। তারপর যে অস্টিওপোরোসিস, অ্যানিমিয়া, প্রি মেনোপজাল যে ওভারিয়ান ক্যান্সার গুলো আছে, সেগুলো থেকেও মা খুব ভালোভাবে এগুলোকে মানে মারা লোয়ার রিস্ক হয় এগুলোর জন্য। আচ্ছা, মায়ের যত্ন তো শুনলাম, এবার একটু শিশুর যত্নটা শুনি। এই নবজাতকের জন্য কি ধরনের যত্নের প্রয়োজন হয়? হ্যাঁ, নবজাতকের জন্য প্রথমে মানে নবজাতকের যত্ন বলতে গেলে আমাদের ব্রেস্ট মিল্কটা আসছে, যেটা আমি বলে দিলাম। তারপর আসছে আমাদের ওই যে কর্ডটা যে ক্ল্যাম্প করছে, ওই জায়গা থেকেও ইনফেকশন ছড়াতে পারে, তো কর্ডটাকে আমাদেরকে সবসময় ক্লিন করে রাখতে হবে। আর চোখটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। সব বাড়িতে তো সমান না, সব বাড়ির ফাইন্যান্সিয়াল অবস্থা সমান না, তো কি যে কটন বলগুলো আছে সেগুলো আমাদেরকে গরম জলে ফুটিয়ে সেটা ভালোভাবে চোখের একদিক থেকে অপর দিকে আমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে। ভালো পরিষ্কার জামা কাপড় পরাতে হবে। তাদের ইমিউন সিস্টেম একটা বড়দের থেকে অনেক কম, তো সবসময় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে থেকে কেউ যদি এসে বাচ্চাকে হাত দেওয়া মানে আদর তো করবেই, তো তখন বলতে হবে তাকে হাতটা স্যানিটাইজ করে বা হাতটা হ্যান্ড ওয়াশিং করে তারপরে ধোয়ার জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করছি, নবজাতকের শরীরের তাপমাত্রা কিভাবে ঠিক রাখা যায়? হ্যাঁ, তাপমাত্রা বলতে গেলে আমাদেরকে কেএমসি বলতে হয়, ক্যাঙ্গারু মাদার কেয়ার। কেএমসি ক্যাঙ্গারু কেন বলা হয়েছে, কারণ ক্যাঙ্গারু তার থলির মধ্যে সবসময় বাচ্চাটাকে ধরে রাখে, নিজের মধ্যে আঁকলে রাখে। তেমনই কি করতে হবে, বাচ্চাটাকে মায়ের বুকের উপর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মেনটেন করে রাখতে হবে, তাহলে কি তার টেম্পারেচারটা মেনটেন হবে। এর বেনিফিটস কেএমসির থার্মাল কন্ট্রোল একটা আসছে। তারপর আসছে ইনিশিয়াল ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে ব্রেস্ট ফিডিংটা মানে ইনক্রিজ হবে, তার ফ্রিকোয়েন্সি ডিউরেশন দুটোই কি হবে, ইনক্রিজ হবে। ডিক্রিজ মরবিডিটিটাও সে কমে যাবে, বাচ্চার মরবিডিটি অনেক কমে যাবে। তারপর যে সেন্সেশন, আমরা জানি 5টা আমাদের ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে সেন্সেশন গুলো তার অ্যাক্টিভ হবে। চক্ষুর মাধ্যমে কি, সে যখন তাকে বুকের উপর রাখবো সে মায়ের সাথে আই টু আই কন্ট্যাক্ট রাখছে। তারপরে কর্ণের মাধ্যমে সে মায়ের বুকের উপর থাকার কারণে মায়ের যে হার্টবিট, মায়ের কথা বলার যে সাউন্ড, সেইগুলো শুনতে পাচ্ছে। তারপর আসছে চক্ষু, কর্ণ, নাসিকার মাধ্যমে মায়ের যে গায়ের গন্ধ সেটাও নিতে পারছে।
তারপরে জিহবার মাধ্যমে সে ব্রেস্ট ফিডিং করছে, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে সে তার টেস্টটাকে অ্যাক্টিভ করতে পারছে, আর যে ত্বক তার মাধ্যমে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকছে। তো এইভাবে সে মানে কেএমসি প্রসিডিওরটা আমরা করতে পারি। আর কেএমসি প্রসিডিওর কতক্ষণ করা দরকার? লেস দেন 1 hour ইজ নট এফেক্টিভ ফর দ্য বেবি। তো আমরা সব সময় দেখবো যে বাচ্চাটা যাতে 1 ঘন্টার বেশি কেএমসি দিতে হয়। মা তো সিজারিয়ান একটা ডেলিভারি করেছে এতদিন ধরে, মানে এতক্ষণ একটা টাইম নিয়ে, তার অসুবিধা হবে বাচ্চাটাকে রাখার জন্য। তো মা বাদ দিয়েও যে বাড়িতে আরো মেম্বার্স আছে, বাবা, ঠাকুমা, দাদু, তারাও কিন্তু কেএমসি প্রসিডিওরটা কন্টিনিউ করতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন করছি তোমাকে, যে মানসিক স্বাস্থ্য মায়ের যেটা, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় ডেলিভারি হওয়ার পর মেজাজ খিটখিটে হয়ে রয়েছে, সবসময় একটা কাজের মধ্যে থাকতে চায়, নতুন দায়িত্ব এই যে দেওয়া হচ্ছে, মায়ের মানসিক স্বাস্থ্য কি করে ভালো রাখবে, সেটা কি করে যত্ন নেবে? হ্যাঁ, আমাদের একটা ছোটখাটো কাট লেগে গেলে সেখানে আমাদের যন্ত্রণা, ব্যথা অনেক কিছু হয়। সেখানে একটা বেবিকে ডেলিভারি দিয়েছে, তার অনেকটা ব্লাড লস হয়েছে, সেখান থেকে তার যন্ত্রণা, ব্যথা হওয়াটা স্বাভাবিক, মেজাজ খিটখিটে হওয়াটা স্বাভাবিক। তো সেই সময় তাকে মেন্টাল সাপোর্ট দিতে হবে। সে কোন জিনিসটা ভালোবাসছে করতে, কোন জিনিসটা তার মনটা ভালো থাকছে সেটাকে করতে হবে। আর সেই সময় বাবার মানে হাজবেন্ডের সাপোর্টটা খুব বেশি দরকার। সন্তান জন্মের পর কতদিন পর থেকে সহবাস করা নিরাপদ? মানে এটা সাধারণত 6 সপ্তাহ বলা হয়, আর তারপরে পুরোপুরি ডাক্তারের উপর ডিপেন্ড করছে। ডাক্তার যেভাবে পরামর্শ দেবে সেটা মেনে চলতে হবে। আর ফ্যামিলি প্ল্যানিং মেথড যেগুলো আছে আমাদের, সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। এমনি গভর্নমেন্ট সাপ্লাই আমাদের কন্ডোমস, ভ্যাজাইনাল স্পঞ্জ, অনেক কিছু আছে। তারপরে যে একদম সার্জিক্যাল প্রসিডিওর পার্মানেন্টলি টিউবেক্টমি, ভ্যাসেক্টমি আছে। তো এইগুলো আমাদেরকে ফ্যামিলি প্ল্যানিং মেনটেন করতে হবে। আর কবে থেকে হালকা ব্যায়াম করা যেতে পারে? কারণ বাচ্চা হওয়ার পর দেখা যায় যে ওয়েট গেনের একটা সমস্যা থেকে যায়, সেটা কিভাবে? আর অনেকের আবার ওয়েট লসও হয়, সেক্ষেত্রে প্রপার যদি ডায়েট মেনটেন বা ব্যায়াম করা হয়, সেটা কবে থেকে কি করতে পারে? যদি ভ্যাজাইনাল ডেলিভারি হয় সেক্ষেত্রে আমি 2 থেকে 3 সপ্তাহ মাকে বলবো পর ব্যায়াম শুরু করতে। আর যদি এলইউসিএস হয়, লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন হয়, তাহলে মাকে বলবো যে 6 সপ্তাহ পর করতে। তো এটা কি হয়, যে বাচ্চাটা যখন ভিতর থেকে বেড়ে যাচ্ছে, ওখানে যে মাসেলগুলো ধরেছিল ওগুলো তো লুজ হয়ে যাচ্ছে। অ্যাবডোমিনাল মাসেল, পেলভিক ফ্লোর মাসেল, এগুলো স্ট্রেনথেন করার জন্য আমরা এক্সারসাইজ করতে বলবো। তারপরে যে ওখানে যে সার্কুলেশনটা আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য, যদি কোনো ব্যাকএক থাকে ব্যাকএকটাকে প্রিভেন্ট করার জন্য আমরা করতে বলবো। এখানে কিছু কিছু এক্সারসাইজের আমি নাম বলছি, সেগুলো যেমন কিগল এক্সারসাইজটা পোস্টনাটাল পিরিয়ডে খুব ভালো মানে কাজ করে। তারপর ডিপ ব্রিদিং এক্সারসাইজ, অ্যাবডোমিনাল এক্সারসাইজ, নি রোলিং এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো আমরা মাকে বলবো করার জন্য। নবজাতকের টিকা কবে থেকে শুরু করা হয়? হ্যাঁ, টিকা বলতে গেলে পুরো ইমিউনাইজেশন শিডিউলটাকে বলতে হয়, কিন্তু একদম যেগুলো হওয়ার পরেই অ্যাট বার্থ যে টিকাগুলো দেওয়া দরকার সেগুলো হলো বিসিজি, ওপিভি, তারপর হেপাটাইটিস বি। বিসিজিটা সাধারণত টিউবারকিউলোসিস এর জন্য দেওয়া হয়, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন যেটা পোলিও মাইলাইটিস, আর হেপাটাইটিস বিটা হেপাটাইটিস রোগের জন্য দেওয়া হয়। এছাড়াও যে এগুলোর বুস্টারগুলো আছে ইন চাইল্ডহুডে নিতে হয়, তো সেই বুস্টারগুলো আমাদেরকে নিতে হবে। আর যে ইনফ্যান্সি অবস্থায় আইপিভি আছে, জাপানিজ এনসেফ্যালাইটিস আছে, এমআর আছে, ভিটামিন এ আছে, এই সমস্ত টিকা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, খুব ভালো লাগলো আমার তোমার সাথে কথা বলে। আজকে পূর্ণিমা আমাদেরকে জানালেন মা এবং শিশুর যত্ন জন্ম নেওয়ার ঠিক পরে পরে কিভাবে নিতে হবে, সেই বিষয়গুলি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমরা ছিলাম পূর্ণিমার সাথে। পূর্ণিমা কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের 4র্থ বর্ষের স্টুডেন্ট, আর কদিনের মধ্যেই আমরা ফুল ফ্লেজেড সিস্টার হিসাবে ওকে দেখতে পাবো। আপনারা যারা নার্সিংকে কেরিয়ার হিসাবে নেবেন বলে ভাবছেন, তাদের প্রত্যেককে জানায় যে জেনপাস একটি এক্সাম হয়, যেটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজিতে পাস মার্কস থাকতে হবে, তবে এই পরীক্ষাটিতে তারা বসতে পারবে। পরীক্ষাটির দিন এবং কাউন্সেলিং এর মধ্য দিয়ে নার্সিং এ নিজেদের কেরিয়ার সুরক্ষিত করতে পারেন। সকলে ভালো থাকবেন। থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ। পজিটিভ বার্তার পক্ষ থেকে প্রত্যেককে আবার জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার।